这个吗？哦，这个那个。Recording in progress. আচ্ছা, আই থিঙ্ক উই আর লাইভ নাও। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো। ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমাদের এইচটিএমএল ক্লাস। এইচটিএমএল এর আমরা অলরেডি লিঙ্ক তৈরি করা, ছবি অ্যাড করা, ছবিকে লিঙ্ক হিসাবে সেট করা, হেড দেয়া, টাইটেল দেয়া, বাংলা লেখা শো করানো, মার্কুই ট্যাগ যেটা আমাদের ওয়েব পেজে স্ক্রল করবে, কন্টিনিউয়াস বাম দিক থেকে ডান দিকে বা ডান দিক থেকে বাম দিকে স্ক্রল করবে, বিভিন্ন স্টাইলিং করা, কালার করা, এই জিনিসপত্রগুলো দেখেছি। আজকে আমরা আরো বেশ কিছু জিনিস দেখবো। সো তোমরা সবাই জয়েন করে ফেলো দ্রুত। আমরা 2 মিনিট হয়েছে মেবি লাইভে এসেছি, কিছুক্ষণ অপেক্ষা করব, 2 মিনিট আরো, তারপর আমরা ক্লাসটা শুরু করব। ঠিক আছে? অলরেডি আমাদের এই চ্যাপ্টারটা শেষের দিকে প্রায়। আমরা আর বেশ কিছু জিনিস, টেবিল দেখবো, লিস্ট দেখবো। আই থিঙ্ক এই দুটো জিনিস দেখার পরে আমাদের চ্যাপ্টার শেষ হয়ে যাবে। আমরা চ্যাপ্টার 5 শুরু করবো, সবচেয়ে ইম্পর্টেন্ট বা সবচেয়ে কঠিন একটা চ্যাপ্টার, যেটা চ্যাপ্টার 5। চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 5, এই তিনটা চ্যাপ্টারে মেইন আমরা পড়বো, এবং সপ্তাহে 2টো করে ক্লাস। সো আই থিঙ্ক যে এভাবেই করা উচিত, দেখি কি হয়। চ্যাপ্টার 2, 3, 4, 5 শেষ করে ফেলি, তারপর আমরা সময় পেলে 1, 2 এবং 6 যখন সময় হয় তখন পড়বো। ওকে? ভাই হচ্ছে পেয়ারা খাচ্ছিলাম। হ্যাঁ, দোজ হু আর মানে হু আর ইন্টারেস্টেড যে আমি কি খাচ্ছিলাম, আমি পেয়ারা খাচ্ছিলাম।
আচ্ছা, আই থিঙ্ক ইনাফ সময় হয়ে গেছে, আমরা আমাদের পড়া শুরু করতে পারি। আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি, তোমরা দেখতে পাবা স্ক্রিনটা, একটু অপেক্ষা করলেই। আই থিঙ্ক এইচএসসি হচ্ছে 22 আইসিডি, বইটা ওপেন করে ফেলি এবং স্ক্রিনটা শেয়ার করে দিই। স্যার ছোট্ট আপুকে দেখান না, ছোট্ট আপু এখন ব্যস্ত আছে, ছোট্ট আপুকে দেখানো যাবে না। এইচএসসি 22 আইসিডি আমরা হচ্ছে চ্যাপ্টার 4 শুরু করছিলাম, এবং সোফার আলহামদুলিল্লাহ আমার মনে হয় যে তোমরা সবাই কম বেশি মানে এইচটিএমএল কি বুঝতে পারছো, কিভাবে একটা ছবি আঁকা হয়। আমরা কিন্তু গতকাল এরকম একটা ওয়েবসাইট বানানো শিখেছি, বা একটা ওয়েব পেজ, যেখানে কারো নাম থাকবে, কারো সম্পর্কে কিছু ছোটখাটো ডিটেলস থাকবে। তারপর আমরা দেখেছিলাম যে এখানে তার একটা ছবি ছিল, এবং এখানে ফেসবুক, ইউটিউব এবং লিঙ্কডইন এগুলো লিঙ্ক ছিল, নিচে ছাড় 90% ছাড়, 99% ছাড়, এই জিনিসগুলো ছিল। ঠিক আছে, তো এখন আমরা চেষ্টা করব এটাকে আরেকটু ফার্দার নিয়ে যেতে। আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে একটা টেবিল বানানো শিখবো, এবং টেবিলে অনেক অনেক ভ্যারিয়েশন আছে, এবং টেবিল থেকে অনেক অনেক কোয়েশ্চেন আসবে। সো আমরা টেবিলটা শিখবো, মানে এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। টেবিল থেকে যত রকম পেঁচানো সম্ভব সবকিছু আসে। সো আমরা টেবিলটা একটু গুরুত্ব দিয়ে শিখবো আশা করি, এবং সবার মেসেজগুলো আমি দেখে ফেলছি। এখন একটু শুরু করি। ঠিক আছে, আজকের উদ্দেশ্য কি ভাইয়া? প্রথমে উদ্দেশ্য হচ্ছে বেসিক একটা টেবিল। আমি তোমাদের টেবিল অলরেডি দেখাই ফেলছিলাম একবার, একদম শুরুর দিকে মনে আছে, যে একটা পেজকে আমি টেবিল আকারে চিন্তা করতে পারি, কতগুলো রো, কতগুলো কলাম। বাট আজকে আমরা একদম মানে ডিরেক্ট একটা টেবিল আঁকা শিখবো। হয়তো আমরা আমাদের টেবিল কোথায় কাজে লাগে? টেবিল কাজে লাগতে পারে আমরা আমাদের পোর্টফোলিও যেটা বানাবো, এই যে আমাদের সম্পর্কে জানানোর জন্য একটা ওয়েবসাইট বানাবো, সেখানে আমাদের একাডেমিক কোয়ালিফিকেশন গুলো থাকলে ভালো হয় না? যে আমরা এসএসসি তে কত পেয়েছি, আমরা জিএসসি তে কত পেয়েছি, আমরা এইচএসসি তে কত পেয়েছি, আমরা কোন বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়েছিলাম, কত সালে পরীক্ষা দিয়েছিলাম, কত পেয়েছি। এই জিনিসগুলো যদি আমরা একটা টেবিল আকারে সাজিয়ে লিখি, আই থিঙ্ক খুব সুন্দর হয়, রাইট? সো চলো আমরা এই জিনিসটা আজকে শিখবো, কিভাবে একটা টেবিল ড্র করা যায়, এবং কিভাবে টেবিল থেকে যাবতীয় অন্যান্য আরো বেশ কিছু কমপ্লেক্স স্ট্রাকচার তুমি বানাতে পারো। যদিও আমার আজকে ব্যাকগ্রাউন্ড ইমেজ দেখানোর কথা ছিল, আমি তোমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ দেখাই দেবো, সমস্যা নেই। প্র্যাকটিক্যালি যখন দেখাবো তখন ব্যাকগ্রাউন্ড ইমেজ আর মার্কুই ট্যাগের যে কিছু এক্সট্রা অ্যাট্রিবিউট, যে আমরা দেখেছিলাম আমাদের লেখাটা ডান দিক থেকে বাম দিকে যাচ্ছিল, আমি যদি এটাকে চেঞ্জ করে বাম দিক থেকে ডান দিকে স্ক্রল করাতে চাই তখন কি করা লাগে, বা কালার চেঞ্জ করতে চাই, ঠিক আছে, এই জিনিসগুলো যদি চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে কি করা যায় সেটা আমরা দেখবো। আমরা আজকে টেবিল লেখা শিখি। আমরা জানি টেবিলে কতগুলো রো থাকে, কতগুলো কলাম থাকে, এবং কতগুলো রো এবং কলাম নিলে এক একটা সেল, এক একটা বক্স আমরা পাই, এই তো এক একটা বক্স আমরা পাই। টেবিলে অনেক ধরনের ট্যাগ আছে, অনেক ধরনের ট্যাগ ইউজ করা যায়, সেই ট্যাগগুলো আমরা আস্তে আস্তে একটা একটা দেখার চেষ্টা করব। ঠিক আছে, সাপোজ দিস ইজ এ টেবিল, আমরা বলতে পারি এই টেবিলের মধ্যে কতগুলো আমাদের রো থাকে, কতগুলো আমাদের রো থাকবে, এবং কতগুলো কলাম থাকবে। যেমন আমরা বলতে পারি প্রথম একটা বেসিক, হ্যাঁ, যেমন এখানে হয়তো এরকম করলে তো হবে না মা, এরকম করলে হবে না, নিয়ে যাও। আচ্ছা, আমি এক্সট্রিমলি সরি, আমার মেয়েটা তোমাদের সামনে আসতে চাইতেছিল, হ্যাঁ, এই জন্য কান্নাকাটি করতেছে। যাই হোক, ওকে পাঠাই দিয়েছি রুম থেকে, এখন আর সমস্যা হবে না। তাহলে এই ছিল আমাদের একটা বেসিক একটা টেবিল। ভাইয়া এই টেবিলে কি আছে? এই টেবিলে আমরা দেখতে পাচ্ছি 1টা 2টা 3টা 4টা রো আছে, এবং 1টা 2টা 3টা 4টা কলাম আছে। আচ্ছা, এটা না দিয়ে আমি 3টা কলাম বানাই দিই, 4টা রো থাকুক, তাহলে আই থিঙ্ক ব্যাপারটা সুন্দর হয় দেখতে। 3টা রো থাকবে, 4টা কলাম থাকবে, বা 4টা রো এবং 3টা কলাম। তাহলে এই স্ট্রাকচারটা বানাতে হলে কি করতে হবে? সর্বপ্রথম এটা তো একটা টেবিল, যখন তুমি টেবিল বোঝাবা তখন তোমাকে টেবিল একটা ট্যাগ ইউজ করতে হবে।
তখন তোমাকে টেবিল ট্যাগটা ইউজ করতে হবে, এবং সেই টেবিল ট্যাগটা দেখতে কেমন, ডিরেক্ট টেবিল। টেবিল ট্যাগটা দেখতে হচ্ছে ডিরেক্ট টেবিল দিয়ে লিখতে হয়। আমরা এটাকে পাশে রেখে দিই, ডিরেক্ট টেবিল, TABLE, এটা হচ্ছে টেবিল ট্যাগ শুরু, এবং এখানে হচ্ছে টেবিল ট্যাগটা শেষ। ওকে, এটা হচ্ছে একটা বেসিক টেবিল ট্যাগ, শুরু এখানে, শেষ এখানে। এবং আমরা দেখতে পাই টেবিলের ভেতরে ভাই অনেকগুলো রো আছে এবং কলাম আছে, একটা রো, দুইটা রো, তিনটা রো, চারটা রো। এই রো গুলোকে বোঝানোর জন্য একটা ট্যাগ আছে যেটাকে বলা হয় TR। এই রো গুলোকে বোঝানোর জন্য একটা ট্যাগ আছে যেটাকে বলা হয় TR। তাহলে আমরা এখানে এক ধরনের ট্যাগ ইউজ করব TR, টেবিল রো, টি স্ট্যান্ডস ফর টেবিল রো, এবং সেই টেবিল রো গুলোকে শেষ করে দিব /TR। তাহলে এটা হচ্ছে একটা টেবিল রো এর শুরু, এবং এটা হচ্ছে একটা টেবিল রো এর শেষ। তার মানে এটা মিলে, শুরু এবং শেষ মিলে একটা রো বোঝানো হয়, একটা রো বোঝানো হয়, একটা রো বোঝানো হচ্ছে। ঠিক সেম ভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কয়টা রো আছে, একটা, দুইটা, তিনটা, চারটা রো আছে। তাহলে আমাকে অবশ্যই চারটা, এই একই জিনিস চারবার লিখতে হবে। ঠিক আছে, তাহলে আমি টেবিল লেখাটা একটু নিচে নিয়ে যাই, নিচে নিয়ে গিয়ে আমি এখানে 4টা TR লিখি। ঠিক আছে, তাহলে এখানে আরেকটা TR লিখলাম, এবং এখানে TRটা শেষ করে দিই। তাহলে এখানে আমার আরেকটা রো এর জন্য কোড লেখা হয়ে গেল। ঠিক সেম ভাবে আমি এখানে আরেকটা TR লিখি, আরেকটা TR শেষ করি এখানে। তাহলে এখানে আরেকটা রো এর কাজ হয়ে গেল, এবং ফাইনালি আরেকটু জায়গা লাগবে মনে হয়, আরেকটা TR লিখলাম, এবং TRটা এখানে শেষ করলাম। এই তো, তাহলে আমার এখানে টোটাল যেটা হলো আমি জাস্ট কালার করে তোমাদের বুঝাই দিই। এখানে একটা রো, এখানে একটা রো, এখানে একটা রো, এবং এখানে একটা রো। টোটাল 4টা রো এর জন্য আমি 4টা ট্যাগ লিখলাম, রো ট্যাগ লিখলাম। ঠিক আছে, 4টা রো এর জন্য 4টা রো ট্যাগ লিখলাম, জাস্ট সিম্পল। এখন আমি দেখবো রো এর কাজ শেষ ভাইয়া। এখন প্রতিটা রোতে আমি দেখেছি ভাইয়া কয়টা করে বক্স আছে। এই যে এখানে একটা বক্স, এটা একটা বক্স, এটা একটা বক্স, 3টা করে বক্স আছে। প্রত্যেকটা রোতে আমার 3টা করে বক্স আছে, 3টা করে সেল আছে। ঠিক আছে, তাহলে এই প্রত্যেকটা বক্সের জন্য তোমাকে একটা করে ট্যাগ লিখতে হবে। সেই ট্যাগটা কি, সেই ট্যাগটা হচ্ছে TD, টেবিল ডেটা, টেবিল ডেটা। ঠিক আছে, তাহলে প্রথমে যেই বক্সটা আছে এটাকে বোঝানোর জন্য আমরা TD নামক একটা ট্যাগ ইউজ করব, এবং এটা শেষ বোঝানোর জন্য TD শেষ বোঝাবো। তাহলে এটা হচ্ছে TD শুরু, এটা হচ্ছে TD শেষ। এটা দিয়ে একটা বক্সকে বোঝানো হয়, একটা বক্সকে বোঝানো হয়। এখন আমি দেখতে পাচ্ছি প্রথম রোতে কয়টা বক্স আছে ভাইয়া, প্রথম রোতে 3টা বক্স আছে ভাইয়া। তাহলে এই যে প্রথম রো এর শুরু, প্রথম রো এর শেষ, এর মাঝখানে প্রথম রো এর শুরু এবং প্রথম রো এর শেষ, এর মাঝখানে 3টা বক্স থাকবে। তার মানে এই শুরু এবং শেষের মাঝখানে আমার 3টা TD লিখতে হবে। TD শুরু, TD শেষ মানে কি, একটা বক্স, একটা ট্যাগ মানে কি, P ট্যাগ, এবং এটা মানে কি, এটা মানে হচ্ছে একটা প্যারাগ্রাফ ট্যাগ, দুইটা মিলে একটা প্যারাগ্রাফ ট্যাগ হয়। তাহলে TD এর শুরু এবং TD এর শেষ, এই দুইটা মিলে একটা বক্সের কাজ হয়েছে তোমার জাস্ট। তাহলে প্রথম রো এর ভিতরে 3টা বক্স ভাইয়া, 3টা বক্স। তাহলে আমি কি করব, 3টা TD লিখবো, 3টা TD লিখবো, TD/TD। তাহলে আমি 3টা TD লিখেছি, তার মানে আমার প্রথম রোতে 3টা বক্সের কাজ হয়ে গেছে, এটা এটা এটা। কথা কি বুঝতে পারছো? এবং তোমাদের বোঝানোর জন্য আমি যেটা করতে পারি, এটার ভিতরে কেউ কোনো লেখা লিখতে পারি, হ্যাঁ, কোনো একটা লেখা লিখতে পারি। ধর কি লিখবো, সাপোজ যে কোনো একটা নাম্বার দিতে পারি, বা যেটা ইচ্ছা সেটা লিখতে পারি। ধর এখানে নাম্বারই লিখি, হ্যাঁ, আমি এখানে লিখলাম 1 2 3। তাহলে TDর ভিতরে তুমি লিখবা 1, এই TDর ভিতরে লিখবা তুমি 2, এই TDর ভিতরে লিখবা তুমি 3। সোজা কথা, TDর ভিতরে যা লেখা সেটা হচ্ছে বক্সের ভিতরে লেখা থাকে। ঠিক আছে, তাহলে ভাইয়া এটা হচ্ছে আমাদের ফার্স্ট রো, এটা হচ্ছে সেকেন্ড রো, এটা হচ্ছে থার্ড রো, এটা হচ্ছে ফোর্থ রো। এবং প্রত্যেকটা রো এর মধ্যে প্রথম রো এর ভিতরে ভাইয়া এই যে রো এর শুরু, রো এর শেষ, এর মাঝখানে আমি 3টা TD লিখলাম। প্রত্যেকটা TD হচ্ছে একটা করে বক্স রিপ্রেজেন্ট করে। তাহলে একটা TD, একটা TD, একটা TD। প্রথমটার ভিতরে 1, পরেরটার ভিতরে 2, পরেরটার ভিতরে 3। মানে তুমি যা লিখবা, এখানে যা লিখবা, সোজা কথা এই বক্সগুলোতে সেই লেখাগুলোই চলে আসবে। তোমরা কি আমার কথাগুলো বুঝতে পারছো? বা আমি চাইলে রো 1 কলাম 1, রো 2 মানে সেল 2 এভাবে লিখতে পারতাম, বাট আমি জাস্ট 1 2 3 এভাবে লিখি। হ্যাঁ, আমার যেটা মনে হচ্ছে সেটাই। আচ্ছা, দ্বিতীয় বক্সে
বা দ্বিতীয় রো, প্রথম রো এর কাজ তো শেষ আমাদের, এখন আমি দ্বিতীয় রোতে যাই। দ্বিতীয় রোতে গিয়ে দেখলাম এখানেও 3টা বক্স বা 3টা সেল আছে আমার কাছে। তাহলে দ্বিতীয় রো এর ভিতরে আমাকে 3টা টিডি লিখতে হবে। তাহলে দ্বিতীয় রো এর ভিতরেও আমাকে আলটিমেটলি 3টা টিডি লিখতে হবে। ঠিক আছে, কারণ দ্বিতীয় রোতে আমি দেখতে পাচ্ছি 3টা বক্স আছে। ঠিক আছে, এবং সেগুলোকে কি নাম দিবা? ধরো আমি এটা নাম দিলাম ধরো 4 5 6। তাহলে এখানে 4 লিখো, 4 5 6 লিখে দাও। এন্ড ফাইনালি আবার আমি যখন তৃতীয় রোতে ঢুকবো, এই যে তৃতীয় রো এর কোডে ঢুকবো, টিআর এর শেষ, তাহলে সেক্ষেত্রে এখানে আমি 7 8 9 লিখতে পারি, এবং এখানেও আমি দেখতে পাচ্ছি 3টা বক্স, তার মানে এটার ভিতরেও 3টা টিডি হবে। ঠিক আছে, এবং সেখানে ধরো আমি কি লিখলাম 7 8 9, সাপোজ তুমি যা লিখবা সেটাই আসবে। এন্ড ফাইনালি ধরো আমি যদি একটু মডিফাই করে দিই, জাস্ট লাস্টের লাইনটা মডিফাই করে বোঝানোর চেষ্টা করি তোমাদের। ধরো শেষের রোতে আমার এরকম 2টা বক্স আছে, একটা বক্স একটা বক্স। শেষের রোতে 3টা বক্স নাই। 4 নাম্বার রোতে আমার 2টা বক্স আছে, একটা বক্স আর এখানে একটা বক্স। তাহলে এটাকে কি করা যায়? এখানে যেহেতু 2টা বক্স, তার মানে 4 নাম্বার রোতে টিআর এর ভিতরে আমি 2টা টিডি লিখবো জাস্ট। আমি 2টা টিডি লিখবো জাস্ট, একটা টিডি এবং এই টিডি শেষ, আরেকটা টিডি এবং আরেকটা টিডি শেষ। কেন 2টা লিখলাম ভাইয়া? 4 নাম্বার রোতে আমি কেন 2টা টিডি লিখলাম? কারণ 4 নাম্বার রোতে 2টা বক্স আছে। ঠিক আছে, এবং এটার নাম ধরো এটা 10, এটা হচ্ছে 11 সাপোজ। তাহলে এটার ভিতরে 10 লিখি আর এটার ভিতরে 11 লিখি। আরেকটু কিছু আছে, এটা একটু পরে শেখাচ্ছি। আরেকটা জিনিস আছে, সেটা আমি একটু পরে শেখাচ্ছি। মেইনলি তাহলে মেইনলি আমরা মোটামুটি রো স্প্যান, ভেরি গুড, একজন বলে দিয়েছো রো স্প্যান, আসলে মেইনলি এটা কল স্প্যান হবে। হ্যাঁ, এটা কলামটা স্প্যানিং হবে, রো স্প্যান না, এটা কল স্প্যান হবে। হ্যাঁ ফাইন, কল স্প্যান 2 হবে। যাই হোক, দেখো মেইনলি আমার এই যে বক্সটা ছিল, এটা কি আসলে সত্যিকারে একটা বক্সের সাইজ? এটা কয়টা বক্সের সাইজ? এই যে বক্সটা, এই বক্সটা কিন্তু একটা বক্সের সাইজ না, এটা 2টা বক্সের সাইজ। এবং এটা, এই যে 2টা বক্স, এটা কি কলাম বরাবর লম্বা হয়েছে নাকি রো বরাবর লম্বা হয়েছে? এই বক্সটা কি, এই বক্সটা এরকম ছিল না, এই বক্সটা ছিল এরকম সিম্পল, এরকম সিম্পল ছিল, কিন্তু সামহাও এই বক্সটা বড় লম্বা হয়ে গেছে। তাহলে এই ক্ষেত্রে বক্সটা কি কলাম বরাবর লম্বা হয়েছে নাকি রো বরাবর লম্বা হয়েছে? 2টা কলামের জায়গা নিয়ে নিয়েছে না? এই বক্সটা 2টা কলামের জায়গা নিয়ে নিয়েছে। তাহলে যখন তুমি এই বক্সের জন্য কোড লিখবা, মানে এই বক্সের জন্য টিডি লিখবা, তখন এখানে একটা অ্যাট্রিবিউট অ্যাড করতে হয়, মানে বলে দিতে হয় ও 2টা জায়গা নিয়ে নিবে। নর্মালি প্রত্যেকটা বক্স তো সিম্পল একটা জায়গায় নেয়, একটা বক্সের যে আকৃতি সে যতটুকু শেপই নিবে, জায়গা নিবে। কিন্তু যদি এমন হয় যে না, এখানে আমি দেখতে পাচ্ছি এই বক্সটা বড় হয়ে গেছে, 2টা বক্সের জায়গা নিয়ে নিয়েছে, তাহলে যখন তুমি এই বক্সের জন্য কোড লিখবা, মানে টিডি লিখবা, তখন তোমাকে ডিরেক্টলি বলে দিতে হবে যে এটা কয়টা বা এটা চেঞ্জ হয়েছে কি সেটা বলে দিতে হবে। আমি দেখতে পাচ্ছি এটা চেঞ্জ হয়েছে, এটা 2টা কলামের জায়গা নিয়ে নিয়েছে, 2টা কলামের জায়গা নিয়ে নিয়েছে। তাহলে তোমাকে এটা যেটা করতে হবে সেটা হচ্ছে, তোমাকে যখন টিডি এখানে লিখবা, স্টার্টিং ট্যাগ, টিডি এর স্টার্টিং ট্যাগ যখন তুমি লিখবা, তখন তোমাকে এখানে বলে দিতে হবে এভাবে, টিডি স্পেস দিয়ে কল স্প্যান ইকুয়াল টু ডাবল কোটেশনের ভিতরে 2 দিয়ে দিতে হবে। তাহলে তুমি কি করলে, তুমি এক্সট্রা এই অংশটা লিখলা, জাস্ট তুমি এক্সট্রা এই অংশটা লিখলা যে কল স্প্যান ইকুয়াল টু 2 ডাবল কোটেশন 2। এতে কি হইলো, এতে কি হইলো, এই যে টিডিটা, এই যে বক্সটা সিম্পল একটা বক্স ছিল 2 নাম্বার বক্স, এই বক্সটা কলাম বরাবর স্প্যান্ড হয়ে গেল, 2টা কলামের জায়গা নিয়ে নিল। ঠিক আছে, এই বক্সটার যখন জন্য তুমি টিডি লিখবা, তখন কল স্প্যান দিয়ে কি বললা, যে এটা কলামটা স্প্যান করবে, কতটুকু স্প্যান করবে, 2টা কলামের জায়গায় জুড়ে সে স্প্যান করবে। তাহলে এই কলামটা সিম্পল এতটুকু হওয়ার কথা ছিল,
যখনই কল স্প্যান সমান সমান 2 দিয়ে দিবা, তাহলে সে কলাম বরাবর নিজেকে স্প্যান করে ফেলবে, স্প্যান করে সেই যে দুইটা কলামের জায়গা নিয়ে নিবে। কথা কি বুঝতে পেরেছো? হোপফুলি তোমরা বুঝতে পারছো যে আমরা কিভাবে এই কলাম একটা বক্সটাকে কলাম বরাবর স্প্যান করে ফেললাম। ঠিক সেম ভাবে এখানে আরেকটা কাজও করা যায়। ভাইয়া আপনি কলাম বরাবর একটা বক্সকে বড় করছেন, আপনি কি চাইলে রো বরাবর বড় করতে পারতেন না? সেটাও তো পারতেন। তাহলে তুমি চাইলে এরকম, ধরো আমি যদি আরেকটা বক্স নেই, যে বক্সটাকে আমি রো বরাবর বড় করব, সাপোজ আমি চাইলে যেটা করতে পারতাম, এই যে আমি চাইলে যেটা করতে পারতাম সেটা হচ্ছে আমি এই ঘরটাকে, এই বক্সটাকে 5 নাম্বার বক্সটাকে আমি বড় করে দিতে পারতাম। তাহলে এটা সিম্পল একটা বক্সের জায়গা জুড়ে থাকতে হইলে, কিন্তু এখন যেটা হচ্ছে, এখন এটা দুইটা বক্সের জায়গা দখল করে নিয়েছে, এবং এই ক্ষেত্রে সে দুইটা রো বরাবর বড় হয়ে গেছে, ঠিক না? সে একটা রোয়ের জায়গা দখল করতে আগে, কিন্তু এখন সে দুইটা রোয়ের জায়গা দখল করছে। তাহলে যখন তুমি এই বক্সটার কাজ করবা, তখন তোমাকে একটা অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে, সেটা হচ্ছে রো স্প্যান। রো স্প্যান সমান সমান বলে দিতে হবে 2। তাহলে তখন সে কি করবে? দুইটা রোয়ের জায়গা নিয়ে নেবে। আগে সে সিম্পল একটা রোয়ের জায়গা নিত, বাট যখনই তাকে বড় করে দিচ্ছ, তার মানে কি সে দুইটা রোয়ের জায়গা নিয়ে নিয়েছে, তখন রো স্প্যান 2 দিয়ে দিতে হতো। তো নর্মাল যদি কোনো ভাই আমি একটা কোয়েশ্চেন করেছি যে তোমরা এতবার অ্যান্সার দিলা, তার জন্য থ্যাঙ্কস। ফুল ফর্ম কি অ্যান্সার দিয়েছে কেউ? টিডি দিয়ে মোস্ট প্রবাবলি টেবিল ডেটা বোঝানো হয়। হ্যাঁ, টিডি স্ট্যান্ডস ফর তোমার টেবিল ডেটা। হ্যাঁ, মোস্ট প্রবাবলি। তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটা টেবিল ডেটা, এই যে এটা হচ্ছে একটা ডেটা, এটা হচ্ছে একটা ডেটা, এটা হচ্ছে একটা ডেটা, বা সেল বোঝানোর জন্য টিডি ইউজ করা হয়। আমি একটু কমপ্লেক্স টেবিল তোমাদের শেখাবো, বাট আগে একটু বেসিক টেবিল শিখাইনি, ঠিক আছে? তাহলে আমাকে একটু বলো যে ভাইয়া আমি যে এডিটটা করলাম এটা বাদে, পরে লাস্টে যে এডিটটা করলাম এটা বাদে বাকি জিনিসটা বুঝছো কিনা, একটা টেবিলের স্ট্রাকচার বুঝছো কিনা? টেবিল দিয়ে শুরু করতে হয়, টেবিল দিয়ে শেষ, তাহলে পুরাটা হচ্ছে একটা টেবিল বোঝাবে। সেই টেবিলের ভেতর এই প্রত্যেকটা টিডি হচ্ছে এক একটা বক্স বোঝাবে, আর টি আর হচ্ছে এক একটা রো বোঝাবে। টি আর হচ্ছে রো, টিডি হচ্ছে এক একটা টেবিল ডেটা বা টেবিল সেল বা টেবিল বক্স, আর টেবিল তো হচ্ছে টেবিলই। আর কি কেউ কোনো কিছু জিজ্ঞাসা করেছ? আমি একটু দেখে নিই তোমাদের কোশ্চেন গুলো। রো স্প্যান কল স্প্যান কি ওপেনিং ট্যাগের সাথে লিখতে হয়? সব সময় তুমি যত অ্যাট্রিবিউট লিখো, আমরা সোফার যত অ্যাট্রিবিউট শিখেছি, প্যারাগ্রাফের কালার চেঞ্জ করা, তারপর লিংকের জন্য এ ট্যাগের ভিতর কোথায় যেতে হবে সেটা বলে দেয়া, তারপর আমরা ইমেজ ট্যাগের সোর্স বলে দেয়া, ইমেজ ট্যাগের হাইট উইডথ সেট করা, এই যে যত অ্যাট্রিবিউট বলেছি সবগুলো কি আমরা শুরুর ট্যাগে করেছি না? কখনো শেষের ট্যাগের কোনো হাত দিয়েছি? শেষের ট্যাগে কখনো আমরা হাত দিই না, আমরা সবসময় শুরুর ট্যাগেই সবকিছু লিখে দিই অ্যাট্রিবিউট গুলো, ঠিক আছে? তাহলে আমরা চলো একটা টেবিল, ছোট একটা টেবিল ডিজাইন করার চেষ্টা করি, যে টেবিলটা হবে আমাদের হচ্ছে এক্সামের নাম। আমি একটু যদি নিজে নিজে বানানোর চেষ্টা করি, আমরা এমন একটা টেবিল ডিজাইন করার চেষ্টা করবো যেটা হচ্ছে এরকম হবে, একটা রো থাকবে, সাপোজ একটা রো থাকবে, যে রোতে থাকবে হচ্ছে এক্সামের নাম প্রথমে, এটা হচ্ছে এক্সামের নাম, এখানে লেখা থাকবে এক্সাম, তারপর এখানে লেখা থাকবে হচ্ছে এক্সামের পর কি থাকে, ধরো এসএসসি, এসএসসি, জেএসসি এগুলা, তারপর এটা বোর্ড থাকতে পারে, যে কোন বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়েছ, তারপরে এটা হচ্ছে তোমার ইয়ার থাকতে পারে, কত বছর, কোন বছরে পরীক্ষা দিয়েছ, তারপর আর কি থাকতে পারে, ধরো হচ্ছে তোমার রেজাল্ট থাকতে পারে, জিপিএ রেজাল্ট থাকতে পারে। আর কিছু দরকার আছে? আই থিঙ্ক আর তেমন কিছু দরকার নেই। সাপোজ ধরো তুমি জেএসসি এবং এসএসসি বা পিএসসি এবং জেএসসি দুইটা একই স্কুলে দিয়েছো বা একই বোর্ডের আন্ডারে দিয়েছো, হ্যাঁ, তাহলে তুমি প্রথম যে এক্সামটা তোমার সেটা হচ্ছে জেএসসি, সরি পিএসসি, তোমরা পিএসসি এক্সাম দিয়েছো না? আমাকে একটু জানাও তো ভাই, তোমরা তোমরা এইচএসসি 22 ব্যাচ, তোমরা কি পিএসসি এক্সাম দিয়েছো কিনা? আচ্ছা, গ্রুপও থাকে না?
একটা কলাম থাকে যেটা হচ্ছে গ্রুপ। আচ্ছা, তাহলে আমি গ্রুপের জন্য একটা কলাম বানাই। গ্রুপও থাকে, অনেকে গ্রুপও চেঞ্জ করে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটা গ্রুপের জন্য একটা কলাম বানাই। এটা হচ্ছে ধরো গ্রুপ, গ্রুপ, তারপর হচ্ছে ধরো রেজাল্ট, আমাদের এটা দিব। ফাইন, তোমরা পিএসসি পেয়েছো, তাহলে পিএসসি এক্সাম ধরো বোর্ড হচ্ছে তোমরা কোন বোর্ড, ধরো চিটাগং বোর্ড, ঠিক আছে, চিটাগাং বোর্ড, সিটিজি, হ্যাঁ চিটাগাং বোর্ড। তোমরা কত সালে পিএসসি দিয়েছো, সালটা বলো ভাইয়াকে একটু, কত সালে পিএসসি দিয়েছো তোমরা? আচ্ছা, আমি দিয়েছিলাম 2013 এসএসসি, 2011 জিএসসি, দ্যাট মিনস 2000, আমার যদি হিসাবে হতো 2010, 2009, 2008, 2008 হতো আমার পিএসসি, যদি আমি পিএসসি দিতাম। আমি যদিও পিএসসি পাই নাই, আমার গ্রুপ ধরো ছিল সায়েন্স, আর রেজাল্ট ছিল আমার কত, ধরো আমি পিএসসি তে ভালো স্টুডেন্ট ছিলাম না, ধরো বাজে স্টুডেন্ট ছিলাম, আমি ধরো 4.25 পাইছি, 4.25 পাইছি। তারপর জেএসসি, জেএসসি দিলাম। জেএসসি ধরো আমি একই বোর্ডে আন্ডারে চট্টগ্রামে ছিলাম, ধরো চট্টগ্রামেই দিলাম, যদিও আমি চট্টগ্রামে ছিলাম না, তাহলে সেম যেহেতু। আচ্ছা, আর আমি জেএসসি দিয়েছি ধরো 2011 সালে, আমি সায়েন্সে দিয়েছি, সায়েন্সে দিয়েছি এবং আমি পেয়েছি 4.57, 4.57। এরপর আমার এসএসসি, এসএসসি দিয়েছি আমি ধরো ঢাকা বোর্ডে, এবং সেটা দিয়েছি 2013 সালে। এবং ধরো আমি কমার্স নিয়ে নিয়েছি, ধরো সাপোজ, যদিও আমি কমার্স নিয়ে নিই, বাট কমার্স কি দিব, আচ্ছা সায়েন্সই দেই, ধরো দরকার নেই, সায়েন্সই দেই। আর আমার রেজাল্ট ছিল কত, 5.00, গোল্ডেন না, ঠিক আছে, নর্মাল। এন্ড ফাইনালি এইচএসসি, এইচএসসি হচ্ছে আমি ঢাকা বোর্ডের আন্ডারে দিয়েছি সাপোজ, এটা হচ্ছে 2015 সালে, এটাও সায়েন্সের আন্ডারে দিয়েছি, এবং এটা হচ্ছে আমি 5 পেয়েছি, এটা হচ্ছে গোল্ডেন। হ্যাঁ, তো গোল্ডেন বোঝানোর জন্য ব্র্যাকেটে গোল্ডেন লিখে দিতে পারি, সাপোজ আমি একটু লিখে দিই ব্র্যাকেটে গোল্ডেন। আচ্ছা, গোল্ডেন লেখা হয় না নর্মালি, না। এন্ড ফাইনালি আমার লাস্ট ই ছিল, ধরো এখনো ধরো আমি বুয়েটে চান্স পেয়েছি, সেটা একটু লিখে দিই জাস্ট এমনি, বুয়েট, বোর্ড কি, ধরো ঢাকা বোর্ডই সাপোজ, এটা হচ্ছে 2015-16 সালে বা 2016 সালে ভর্তি হয়েছি ধরো সাপোজ, এবং এটাতে আমি সিএসসি নিয়ে পড়ছি ধরো গ্রুপ, আর এটা এখনো আননোন, ঠিক আছে, সিজিপি আননোন। এখন আমি দেখছি যে সালটা তো 2018, 11, 13, 15, 16 থাকুক, এখানে 2টা সিটিজি আছে আর 3টা ঢাকা বোর্ড আছে। তাহলে আমি যেটা করি, এই সিটিজি 2টা না দিয়ে এগুলোকে একটা বানাই দিই, একটা বক্স বানাই দিই, ঠিক আছে, একটা বক্স বানাই দিই, যেটা হচ্ছে সিটিজি। আর এখানে 3টা ঢাকা বোর্ড যেহেতু, তাহলে 3টা ঢাকা বোর্ডকে একসাথে মিশাই, সেম যেহেতু আমি এটাকে ঢাকা বোর্ড এভাবে লিখে দিই, ঠিক আছে। তারপর গ্রুপ সায়েন্স, সবগুলোতে সায়েন্সই ছিল, তাহলে 4টা ব্লককে আমি একসাথে বানাই দিব, 4টা ব্লককে মুছে দিব, 4টা বক্সকে আমি মুছে দিলাম, মুছে দিয়ে আমি একটাই বানাই, ধরো, তাহলে এটা হচ্ছে আমাদের কি, সায়েন্স। ওকে, এইটা ধরো আমাদের একটা একাডেমিক কোয়ালিফিকেশনস। এখন আমরা চেষ্টা করব, এই তোমরা অনেকে রেজাল্ট দিয়ে দিচ্ছ, তোমরা রেজাল্ট কি কি পেয়েছো, বাহ ভালো। পিএসসি, আমি পিএসসি দেই নাই, হ্যাঁ আমি পিএসসি দেই নাই, আমি পিএসসি তে 4.57 এমনি, এটা হচ্ছে ইমাজিনারি একটা ভ্যালু ধরছি। আমি জিএসসি থেকে শুরু করছি, আমার লাইফ জিএসসি থেকে শুরু হয়েছে, আমরা প্রথম জিএসসি দিয়ে শুরু করছি, মেবি আমাদের সময় প্রথম জিএসসি শুরু হয়েছে, জিএসসি, এসএসসি, এইচএসসি, বুয়েট, যাই হোক, এটা হচ্ছে আমাদের একাডেমিক কোয়ালিফিকেশন। যদিও এখানে আমাদের রো স্প্যান হয়েছে বেশি, কলাম স্প্যান হয়নি, তাহলে আমরা এই টেবিলটা বানানো শিখি। প্রথমত আমি চাই আমার এই যে লেখাগুলো আছে উপরের হেডিং গুলা, আচ্ছা আপাতত হেডিং দরকার নেই, আপাতত নর্মাল যেভাবে আছে সেটাই। তাহলে কয়টা রো, 1টা রো, 2টা রো, 3টা রো, 4টা রো, 5টা রো, 6টা রো, একটা টেবিল তো অবশ্যই। তাহলে প্রথমত আমি টেবিলটা একটা দিই, টেবিলটা এক দিলাম,
আমি পুরো বক্সটাকে আচ্ছা এখানেই রাখি আপাতত, মনে হয় হয়ে যাবে। দেখি টেবিলটা শেষ করি, খাতা কলমে লিখতে হবে এইভাবে, এই জন্য আমি খাতা কলমে দেখাচ্ছি, তারপর আমি প্র্যাকটিক্যালি দেখাবো, সমস্যা নেই। তাহলে 6টা রো যেহেতু, এবং প্রত্যেকটা রোতে 1টা 2টা 3টা 4টা 5টা করে বক্স আছে, 5টা করে টিডি থাকবে, সেটা হিউজ একটা টেবিল হবে আমাদের। তাহলে প্রথম একটা টিআর, একটা রো নেই, এবং সেই রোটা সাপোজ আমি এখানে শেষ করি। ঠিক আছে, তাহলে 5টা রো ছিল, তাহলে 5টা রো এর জন্য 5টা টিআর আমাকে লিখতে হবে, যদিও অনেক বড় হয়ে যাবে। আমি 2টা টিআর দিয়ে দেখাই। হ্যাঁ, আচ্ছা মেইনলি এগুলা জেএসসি, এসএসসি, এইচএসসি এই 3টা হচ্ছে রিয়েল। হ্যাঁ, বুয়েটও রিয়েল, বাট বুয়েটের সিজিপি এটা এখনো বলি নাই। হ্যাঁ, বলবো যাই হোক, ওইটা হচ্ছে আমি জানি না। হ্যাঁ, ওইটা হচ্ছে জানি না, বাট এই 3টা রিয়েল। আমার জেএসসি তে 4.57 ছিল। হ্যাঁ, জেএসসি তে 4.57 পেয়েও বুয়েটে টপ করা সম্ভব। হ্যাঁ, টপ 100 আসা সম্ভব, ইভেন তুমি আরো টপে যেতে পারবে, কোনো সমস্যা নেই। বুঝতে পারছো? সো জেএসসি রেজাল্ট ডাজন্ট রিফ্লেক্ট ইওর ট্যালেন্ট। ওকে, আমি অনেক পড়াশোনা করছি, জেএসসির পরে অনেক বেশি পড়াশোনা করছি, এসএসসি তে পড়ছি, এইচএসসি তে পড়ছি, ফাইনালি এই পর্যন্ত আসছি। যাই হোক, সো আমি 2টা রো দেখাই। হ্যাঁ, প্রথম রোটা কাজ দেখাবো আর সেকেন্ড রোটা দেখাবো। এটা তাহলে প্রথম টিআরটা লিখলাম হচ্ছে ফার্স্ট রো এর জন্য, সেকেন্ড টিআরটা লিখলাম হচ্ছে সেকেন্ড রো এর জন্য। আমি 2টা রো এর কাজই দেখাবো, বেশি কাজ দেখানোর দরকার নেই, বাকিটা তোমরা নিজেরা পারবা। আর যদি চাও তাহলে আমি পুরোটাই করে দেবো, কোনো সমস্যা নেই, একটু অপেক্ষা করো। তাহলে প্রথম রো এর ভেতর কয়টা বক্স আছে ভাইয়া? 1টা বক্স, 2টা বক্স, 3টা বক্স, 4টা বক্স, 5টা বক্স। আমি 1টা বক্স, 2টা, 3টা, 4টা, তাহলে 5টা টিডি লিখতে হবে, ঠিক না? তাহলে এটার ভিতরে একটা টিডি লিখি। প্রথম টিডির ভিতরে কি লেখা থাকবে? প্রথম টিডির ভিতরে লেখা থাকবে এক্সাম। দ্বিতীয় টিডির ভিতরে কি লেখা থাকবে ভাইয়া? বোর্ড লেখা থাকবে। দ্বিতীয় বক্সের ভিতরে আছে বোর্ড, তাহলে বোর্ড কথাটা লিখে দিলাম। তৃতীয় বক্সের ভিতরে আছে ইয়ার। আমি আগে কিছু কোড লিখি, তারপর তোমাদের অ্যান্সার দিব, সবার অ্যান্সার দিব, সমস্যা নেই, একটু অপেক্ষা করো। তাহলে তৃতীয় বক্সের ভিতরে ইয়ার লিখলাম, এই ইয়ার কথাটা লিখলাম, শেষ। চতুর্থ বক্সের ভিতরে গ্রুপ কথাটা লিখতে হবে, আরেকটা টিডি, এটার ভিতরে আমি লিখবো গ্রুপ, টিডি শেষ করি, স্ল্যাশ টিডি। এবং পঞ্চম বক্সের ভিতরে আমি রেজাল্ট কথাটা লিখবো, রেজাল্ট কথাটা লিখবো, তাহলে রেজাল্ট, টিডিটা শেষ করি। আশা করি এইটা তোমরা সবাই, এটা সিম্পল, একদম সিম্পল ভাইয়া। রো শুরু করলাম, প্রথম রো মধ্যে 5টা বক্স, 5টা বক্সের জন্য 5টা টিডি লিখে ফেললাম, টিডির ভিতরে যা যা লেখা আছে তা হুবহু লিখে ফেললাম। এখন একটা কথা হচ্ছে যে তুমি চাও এই লেখাগুলো একটু বোল্ড করবা, ভাই বোল্ড থাকলে ভালো হয় না? উপরে হেডিং গুলো একটু বোল্ড থাকলে সুন্দর লাগে না? যে এক্সামের নাম, বোর্ড, ইয়ার, গ্রুপ, রেজাল্ট, এই কথাগুলা একটু বোল্ড থাকলে সুন্দর লাগে দেখতে, ঠিক আছে? আর এগুলো হচ্ছে নর্মাল লেখা থাকবে, নর্মাল হাতের লেখার মতো থাকবে। তাহলে তুমি যেটা করবা, এই টিডি কেটে টিডি এর জায়গায়, টিডি এর জায়গায় তুমি কি করবা? টিএইচ লিখে দিবা। টিডি এর জায়গায় তুমি টিএইচ লিখে দিবা। টিডি এর জায়গায় তুমি কি বলবা? টিএইচ, টিএইচ, যাতে কি হবে? টিএইচ লিখে দিবা। এতে কি হবে ভাইয়া? এটা একটা টেবিল হেডিং হিসেবে, টেবিল হেডিং হিসেবে অ্যাক্ট করবে, ঠিক আছে? এটা একটা টেবিল হেডিং হিসেবে বিবেচিত হবে। টিএইচ মানে কি? টিএইচ মানে টেবিল হেডিং। আমি চাই এই লেখাগুলা মোটা হয়ে যাক, একটু বোল্ড হয়ে যাক, বোল্ড হয়ে যাক, মোটা হয়ে যাক। এটা হেডিং, পুরো টেবিলের একটা হেডিং, ঠিক না? যে এক্সাম কি কি, বোর্ড কি কি, বছর কোন বছর, গ্রুপ, রেজাল্ট, এগুলো হচ্ছে একটা হেডিং হিসেবে মোটা মোটা করে থাকলে ভাই সুন্দর লাগে। তাহলে তুমি এই টিডির জায়গায় জাস্ট টিএইচ লিখে দিবা, তাহলে এই লেখাগুলো মোটা মোটা হয়ে যাবে বা বোল্ড হয়ে যাবে, ঠিক আছে? টেবিল হেডিং হয়ে যাবে। নর্মাল চিকন মানে নর্মাল। প্রথম রো এর কাজ সবাই পারবে, একদম সহজ। এবার আমি দ্বিতীয় রো এর কাজটা করি। দ্বিতীয় রো এর কাজটা ইন্টারেস্টিং, দ্বিতীয় রো এর কাজটা করি।
দ্বিতীয় রোতে গিয়ে প্রথম বক্সটা কি আছে ভাইয়া? দ্বিতীয় রোতে গিয়ে প্রথম বক্সটা আছে পিএস, লিখবো পিএসসি, পিএসসি লিখলাম। এই বক্সের কাজ শেষ। যখন যেটা কাজ শেষ হবে তখন সেটাকে আমি একটু কালার করে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দাঁড়াও, এগুলো কালার করে দিই। যে বক্সের কাজ শেষ সেটাকে কালার করে দিচ্ছি আমি। তাহলে আমাকে একটু বলো, দ্বিতীয় রোতে আমি এগুলো মুছে দিই যেগুলো কাজ করি নাই। দ্বিতীয় রোতে ভাইয়া পিএসসির বক্সটা হয়ে গেছে। এখন এখানে একটা বক্স থাকার কথা ছিল না? সিম্পল একটা বক্স টিডি। এখানে একটা বক্স থাকার কথা ছিল, কিন্তু সেই বক্সটা আসলে কি হয়েছে? টান দিয়ে বড় হয়ে গেছে, লম্বা হয়ে গেছে। আবার এখানে যে বক্সটা থাকার কথা ছিল ভাইয়া, এই বক্সটা একটু লম্বা হয়ে গেছে, একটু রো বরাবর লম্বা হয়ে গেছে। তাহলে যেহেতু এটা রো বরাবর লম্বা হয়ে গেছে, তুমি কি করবা? টিডি, এবং তুমি লিখবা রো স্প্যান, রো স্প্যান ইকুয়াল টু 2। তারপর টিডিটা শুরু ট্যাগ শেষ, এবং ভেতরে লিখবা কি? সিটিডি স্ল্যাশ টিডি। এতে কি হবে ভাইয়া? নর্মাল টিডি দিলে ভাই এরকম নর্মাল আকৃতি সবগুলা যেরকম নর্মাল আকৃতি সেরকম নর্মাল আকৃতি থাকে, আকৃতির কথা। কিন্তু যখন আমি রো স্প্যান দিয়ে দিয়েছি, বক্সটা টান দিয়ে রো বরাবর বড় হয়ে গেছে, সোজা কথা। এখানে একটা বক্স লেখার কথা ছিল ভাইয়া টিডি দিয়ে, যখন আমি রো স্প্যান দিলাম ভাইয়া, তখন এই বক্সটা রো বরাবর বড় হয়ে গেল, রো বরাবর বড় হয়ে গেল। বুঝতে পারছো? রো বরাবর বড় হয়ে গেল। তাহলে আমি বক্সটা এখন কালার করে দিই, কারণ এই বক্সের কাজ শেষ। এরপর কোন বক্সের কাজ আছে ভাইয়া? এরপরে পেছনে পরে যাই, পরে হচ্ছে 2008 আছে। এখানে আরেকটা টিডি হবে ভাইয়া, এবং এটার ভিতরে কি লেখা থাকবে? 2008 স্ল্যাশ টিডি। তাহলে আমার 2008 এর বক্সের কাজও শেষ। এরপরে আমি আরেকটা বক্স পাচ্ছি, সেটা হচ্ছে এখানে থাকার ছিল, কিন্তু এই বক্সটাও অনেক বড় হয়ে গেছে। এই বক্সটা নর্মালি এরকম হওয়ার কথা ছিল, যেটা আমি দ্বিতীয় নম্বর রোতে আছি, কিন্তু এই বক্সটা আর একটা রোয়ের জায়গা বরাবর নাই, সে লম্বা হয়ে গেছে, নিচে দিয়ে 4টা রোয়ের জায়গা দখল করে নিয়েছে। দেখো, 4টা বক্সের জায়গা দখল করে নিয়েছে সে, তার মানে রো বরাবর সে লম্বা হয়ে গেছে। তাহলে যখন আমি এই বক্সের কাজটা করব, এই বক্সে যদি লিখবো, তখন আমার কি করতে হবে? আমাকে ওই রো স্প্যান কথাটা বলতে হবে। রো স্প্যান ইকুয়াল টু, এবার আমি 4 দিব। কেন? কারণ এই বক্সটা একটা রোয়ের জায়গা নেয় নাই, এখন এখন সে 4টা রোয়ের জায়গা নিয়ে নিয়েছে, 4টা রোয়ের জায়গা নিয়ে নিয়েছে। তাহলে তাকে রো স্প্যান 4 করে দিব। তাহলে ছোট ছিল নর্মালি, কিন্তু এটা এখন বড় হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা কাজ শেষ। আমি এটাকেও কালার করে দিই, এটাকেও কালার করে দিই, তাহলে কালার কাজটা শেষ। আচ্ছা, এন্ড ফাইনালি কোনটা আছে? এই কোন এটা কাজ হয়ে গেছে, এইটা বাকি আছে। তাহলে ফার্স্ট লাস্ট আরেকটা টিডি দিতে হবে। তাহলে আরেকটা টিডি দেই। আচ্ছা, ওটা তো শেষ করি নাই। ভিতরে কি লেখা থাকবে? সায়েন্স। ওটার ভিতরে লেখা, আগেরটার ভিতরে লেখা থাকবে সায়েন্স স্ল্যাশ টিডি, এবং ফাইনালি এটা 4.25 যেটা পাইছি, এটা ইমাজিনারি, আমি যে টেস্ট পরীক্ষা দেই নাই। আর এটা নর্মাল সাইজ, এটা হচ্ছে বাকি নর্মাল বক্সগুলোর সাইজের মতোই। তাহলে এটার ভিতরে আমি জাস্ট 4.25 লিখে দিব স্ল্যাশ টিডি। তোমরা সবাই কি বুঝতে পারছো? আমরা কিন্তু বেসিক মোটামুটি একটা ভালোই কঠিন একটা টেবিলের কাজ করে ফেলেছি। এবং খেয়াল করে দেখো এই দুইটা বক্সকে আমি কিভাবে হ্যান্ডেল করেছি। এই দুইটা বক্স কিন্তু আমার দ্বিতীয় রোতেই শেষ হয়ে গেছে কাজ। পরে কিন্তু তৃতীয় রোতে যখন যাবা, তখন কিন্তু এই বক্সগুলোকে টাচ করবা না। বুঝছো? যতগুলা বক্স হবে ততগুলা টিডি লিখতে হবে তোমার, সোজা কথা। পুরো টেবিলে যতগুলা বক্স হবে ততগুলা টিডি লিখতে হবে। ঠিক আছে, ততগুলা টিডি থাকবে দেখবা। তো আমি যেমন টিডি বা টিএইচ আর কি একই কথা। তাহলে সেক্ষেত্রে এখানে একটা বক্স, দুইটা বক্স, তিনটা বক্স, 4টা বক্স, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24। টোটাল এখানে এই টেবিলে 24টা বক্স হবে।
24টা বক্স হবে। কিন্তু যদি এই ভাগগুলো করা না থাকতো, মানে ভাগগুলো করা থাকতো, তাহলে কিন্তু কয়টা বক্স হইতো বলো তো? 5টা, 1 2 3 6টা রো, আর হচ্ছে 1 2 3 4 5, 5টা কলাম। তাহলে 5টা রো ইন্টু 6টা কলাম, তাহলে কিন্তু হওয়ার কথা 30টা বক্স। 30টা বক্স হওয়ার কথা ছিল, ঠিক না? 5টা রো 6টা কলাম, মানে 6টা রো 5টা কলাম, তাহলে 5 ইন্টু 6 30টা বক্স হওয়ার কথা ছিল এখানে টোটাল। কিন্তু এই যে এই দুইটা বক্স, একটা, এই 3টা বক্স মিলে একটা বক্স, এই 4টা বক্স মিলে একটা বক্স, এর কারণে আমার বক্স হয়ে গেছে 24। আর যতগুলো বক্স থাকে আমার ততগুলো টিডি বা টিএইচ এই ট্যাগগুলো ইউজ করতে হয়। আমার কথা কি সবাই বুঝতে পারছো? বলো। তোমরা যদি বলো আমি পুরো বাকি কয়টা, বাকি 1 2 3 4, 4টা রোয়ের কোড আমি লিখে দিব, কোনো সমস্যা নেই। বাট আমাকে একটু বলো যে আগে সোফার এই পর্যন্ত বুঝছো কিনা, এই পর্যন্ত বুঝছো কিনা, এবং যখনই কোনো বক্স নিয়ে কাজ করবা তখন এটার ফিউচার সেটাকে টাচ করতে হবে না, মানে আর কোনো টিডি লিখতে হবে না। 3 নাম্বার রোতে গিয়ে এই বক্সের জন্য আর টিডি লিখতে হবে না, কারণ এই বক্স তো অলরেডি 2 নাম্বার রোতেই হয়ে গেছে। আমি আরো ছোট কিছু দিয়ে হয়তো বুঝাবো, এটা আমি একটা বড় এক্সাম্পল নিছি, এই জন্য হয়তো তোমাদের কাছে কঠিন লাগতে পারে। বাট আমি তোমাদের চাইলে, মানে তোমরা যদি বলো ভাইয়া বুঝি নাই, কোনো সমস্যা হচ্ছে, আমি আরো সহজে ছোট একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। আমি একটা ছোট এক্সাম্পল এখানে বুঝাইছি, আমি আরো ছোট এক্সাম্পল দিয়ে বুঝাবো দরকার হলে। জাস্ট আমাকে বলো যে বুঝেছো কিনা, আমি একটু দেখতে চাই কমেন্ট গুলা। রাজু বলছো আর লেখা লাগবে না ভাইয়া। সাদিয়া বি কালাম বলছো বুঝছি ভাইয়া। অনামিকা নন্দী বলছো ক্লিয়ার ভাইয়া। বুঝছি ভাইয়া, বুঝি আছি, ক্লিয়ার ভাইয়া। তোমাদের এখানে অনেকে আসলে এইচএসসি 22-এ ক্র্যাশ কোর্সে আছো তো ইবিআই তে, এই জন্য অনেকেই আগে থেকে পারো। আমি তোমাদের ইবিআই তে আগে এটা নিয়ে নিয়েছি এই ক্লাসগুলো। বাট আমি চাই তোমরা সবাই, মানে এখানে যারা নতুন আছো, আমি যে এখানে শুরু থেকে পড়ো, এখানে তো আমি আর ওই পড়া থেকে কন্টিনিউ করবো না। সো যারা আছো সবাই আমাকে বলো কল স্প্যান হবে না। কেন কল স্প্যান হবে না ভাইয়া? কেন কল স্প্যান হবে না? কারণ এটা তো কলাম বরাবর বড় হয় নাই, এটা রো বরাবর বড় হয়েছে। এই বক্সটা রো বরাবর বড় হয়েছে, এই বক্সটাও রো বরাবর বড় হয়েছে, 4টা রো জায়গা নিয়ে নিয়েছে। আবার এই বক্সটাও রো বরাবরই বড় হয়েছে, এই জন্য আমি রো স্প্যান দিয়েছি। কেউ যদি কলাম বরাবর 2টা কলামের জায়গা নিত, তখন আমি তাকে রো কলাম স্প্যান কল স্প্যান দিতাম। আবার কেউ হয়তো রো এবং কলাম দুইটাই স্প্যান করতে পারে, তখন রো স্প্যান এবং কলাম স্প্যান দুইটাই দিতে হয়। বুঝেছি, তবে লিখে দেন। আচ্ছা, শিহাব সাদ। আমরা আরো এক্সাম্পল দেখবো, টেবিল নিয়ে আমরা অনেক 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 এক্সাম্পল দেখবো। তোমাদের ইভেন তোমাদের বইতেও অনেক অনেক এক্সাম্পল আছে, ঠিক আছে? বইতেও তোমাদের অনেক অনেক এক্সাম্পল আছে। এখন কথা হচ্ছে তুমি যে এই কোডটা লিখবা, লিখার পরে দেখবা HR হাসান নাম না, আমি তোমাদের সবার কমেন্ট পড়ছি ভাইয়া। আচ্ছা আচ্ছা, তাহলে ব্যাপারটা হচ্ছে যে ভাইয়া প্রত্যেকটা রো এর জন্য টিআর ট্যাগ ইউজ করতে হয়, এবং সেই রো এর ভেতর কতগুলো বক্স আছে, প্রত্যেকটা বক্সের জন্য একটা করে টিএইচ অথবা টিডি ইউজ করতে হয়। টিডি কখন ইউজ করতে হয় ভাইয়া? যখন নর্মাল একটা সেল। টিএইচ কখন? যখন হেডিং হিসেবে, মানে তুমি চাও এই লেখাগুলো একটু মোটা হয়ে যাক, আমি এক্সাম্পল দেখাবো, একটু বোল্ড হয়ে যাক, আমি দেখাবো। আর স্পেশালি এই যে এই টেবিলগুলো এক্সট্রা জায়গা নিয়ে নেয়, যে বক্সগুলো এক্সট্রা জায়গা নিয়ে নেয়, তাদের জন্য কল স্প্যান অথবা রো স্প্যানের যে কোনো একটা করতে হয়। যেই বক্সগুলো সাধারণ সাইজের না, একটু অদ্ভুত সাইজ, বড় হয়ে গেছে, এদিকে বড় হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমরা কি করি? দুইটা অ্যাট্রিবিউট অ্যাড করতে পারি। একটা অ্যাট্রিবিউট হচ্ছে কল স্প্যান, এবং আরেকটা অ্যাট্রিবিউটের নাম হচ্ছে রো স্প্যান। কোন বক্স যদি রো বরাবর বড় হয়ে যায়, ধরো এটা হচ্ছে একটা সিম্পল
একটা বক্সের আকৃতি, ধর এটা হচ্ছে একটা সিঙ্গেল বক্সের আকৃতি, সিঙ্গেল বক্সের আকৃতি, সিঙ্গেল বক্সের আকৃতি হচ্ছে এরকম, এটা হচ্ছে একটা সিঙ্গেল বক্স। বাট কল স্প্যান কখন করব? যখন আমি দেখব এই বক্সটা এই যেরকম ধরো দুইটা বক্সের জায়গা নিয়ে নিয়েছে। নিচে এক্সাম্পল দেখাই, এখানে এক্সাম্পল দেখালে আই থিঙ্ক বেটার হয়। 3টা 6টা, দেখো এটা ছিল একটা সিম্পল একটা বক্স, কিন্তু কি হয়েছে যে বক্সটা পাশাপাশি দুইটা বক্সের দুইটা কলামের জায়গা নিয়ে নিয়েছে, তখন সেটাকে কল স্প্যান করতে হয় এবং লিখতে হয় এটার জন্য কল স্প্যান ইকুয়াল টু 2, কারণ সে দুইটা কলামের জায়গা নিয়ে নিয়েছে। সিঙ্গেল বক্স, এটা যদি এমন হয় যে সে দুইটা রো এর জায়গা নিয়ে নিয়েছে, এই যে একটা রো এবং দুইটা রো, কলাম বরাবর সে যতটুকু ছিল ততটুকু সাইজই আছে, যতটুকু সাইজ ছিল ততটুকু সাইজই আছে, কিন্তু সে রো বরাবর দুইটা রো এর জায়গা নিয়ে নিয়েছে, সেই ক্ষেত্রে একে করতে হয় রো স্প্যান। রো স্প্যান সমান সমান 2, দুইটা রো এর জায়গা। আবার যদি সে 3টা রো এর জায়গা নিত, যেখানে 3টা বক্স আঁকা যেত সিঙ্গেল, 3টা রো এর জায়গা, তখন তাকে বলতাম রো স্প্যান ইকুয়াল টু 3। তোমরা কি বুঝতে পারছো আমার কথাটা? কখন রো স্প্যান এবং কখন কল স্প্যান করব? হোপফুলি তোমরা সবাই ক্লিয়ার হয়ে গেছো। টিএইচ ইউজ করলে বোল্ড করার জন্য আর এক্সট্রা করে বি ট্যাগ ইউজ করা যায় নাকি? আচ্ছা হ্যাঁ, তুমি চাইলে এক্সট্রা করে টিএইচ ইউজ করার পর বি বোল্ড ট্যাগটা ইউজ করতে পারবা, কোনো সমস্যা নাই। আমি দেখাবো দুইটা ডিফারেন্সটা একটু দেখাবো, সমস্যা নেই। রো স্প্যান ইকুয়াল টু রো, কল স্প্যান ইকুয়াল টু সেল। জি ভাই, অ্যাডমিশন টেস্টে বলে দিবেন নকল ছাড়া কে কে প্লাস পাইছো সেটা বলো। আছে ক্লিয়ার, ফাইন। এখন আমরা আমাদের কোডে চলে যাই। আরেকটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে তুমি যখন এই টেবিলের কোডগুলা করবা তখন দেখবা এই যে বর্ডারগুলা, নরমালি বর্ডারগুলো আসে না, বুঝছো? এই বর্ডারগুলো শো করে না, মানে এরকম দাগ আসে না। তুমি যদি চাও দাগটা আসুক, তাহলে এই টেবিল ট্যাগের ভেতরে একটা অ্যাট্রিবিউট অ্যাড করতে হয়। সেটার নাম হচ্ছে টেবিল বর্ডার। আমি যদি টেবিল ট্যাগের শুরুতে আমি যদি লিখে দেই স্পেস দিয়ে যে বর্ডার ইকুয়াল টু 1, তখন দেখা যায় এই টেবিলের পাশে একটা বর্ডার এরকম একটা দাগ চলে আসে। আর যদি 1 জায়গায় 2 দেই তখন এখানে দুইটা দাগ চলে আসে। 1 জায়গায় 3 দেই তাহলে 3টা দাগ চলে আসবে, মানে বর্ডারটা 3টা দাগ হিসেবে থাকবে। বুঝতে পারছো? আমি দেখাবো, সমস্যা নেই। আমি একটু তোমাদের থেকে 1 মিনিট চেয়ে নিচ্ছি, 1 মিনিট এনেছি, আমি আসতেছি। তোমরা তখন একটু স্ক্রিনটা দেখতে থাকো, আমি 1 মিনিটের মধ্যে আসতেছি।
আচ্ছা, ভাইয়া ইজ ব্যাক। আমরা আই থিঙ্ক এখন আমরা একটু কোডে যেতে পারি। হ্যাঁ, একটু কোডিং এ যাই। কোডিং এ গিয়ে আমরা এই টেবিলগুলো কোড করা শিখি এবং আমরা আরো বেশ কিছু কমপ্লেক্স টেবিল দেখব, যেটা আমাদের বইও আছে বা বিভিন্ন জায়গা থেকে আমরা কালেক্ট করে নিতে পারি। বাট আমরা দেখি আস্তে আস্তে কি দেখা যায়। ঠিক আছে, আমি স্ক্রিনটা শেয়ার করছি, একটু অপেক্ষা করো। স্ক্রিন শেয়ার, কন্টিনিউ। টিডি মানে হচ্ছে টেবিল ডেটা, টেবিল টিআর মানে হচ্ছে টেবিল রো। ভেরি গুড। আচ্ছা, আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছ আশা করি। আমি যে কোডগুলো করেছিলাম সেগুলো হচ্ছে এখানে আমার ম্যাকবুকে নিয়ে আসছি। তোমরা জানোই যে এটা দেখেছো গতকালকে না, ইউটিউব, তারপর হচ্ছে ফেসবুক, এই আমার নিজের ছবি প্লাস হচ্ছে এগুলো দিয়ে আমি একটা আমার পোর্টফোলিও বানাইছিলাম। আমি চাই ওই পোর্টফোলিওতেই আমি আমার একাডেমিক যে হিস্ট্রি আছে সেগুলো অ্যাড করবো। তাহলে মাই পোর্টফোলিওতে ডাবল ক্লিক করি বা এটা ওপেন উইথ যে কোনো একটা অ্যাপ দিয়ে ওপেন করতে পারি। ধরো আমি সাবলাইম টেক্সট দিয়ে আপাতত ওপেন করি। দেখো তো এই ব্ল্যাক কালারে কি দেখা যায় কিনা, স্ক্রিনটা ভালো করে বোঝা যায় কিনা। যদি বোঝা যায় তাহলে ভাই এটা রাখবো, নয়তো আমি নর্মাল সাদা সাদা ব্যাকগ্রাউন্ডে ওপেন করার চেষ্টা করবো। আমাকে একটু দেখো, বলো যে ভাইয়া তোমরা দেখতে পাচ্ছ কিনা। যদি ক্লিয়ার হয়, টিএইচ মানে হচ্ছে টেবিল হেডিং। টেবিল হেডিং, টিএইচ মানে হচ্ছে টেবিল হেডিং। বোঝা যায় না, একটু বড় করেন, আমি বড় করছি অলরেডি। আর একটু বড় করার চেষ্টা করি। আই থিঙ্ক এর চেয়ে বেশি বড় করার দরকার আছে। ভাইয়া হোয়াইট দেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি এটা কেটে দিই, এটা দরকার নেই। এটা কেটে দিই নাকি, এটা দরকার নেই, তোমরা এটা চাচ্ছ না। তাহলে আমি সাদা ব্যাকগ্রাউন্ড ওপেন করার চেষ্টা করি। বিবি এডিট, এটা দিয়ে দেখি। এটা দিয়ে কি বড় করা যায়? কন্ট্রোল জেড, একটু দাঁড়াও। ফাইল, এডিট, টেক্সট অপশন, এটা আবার ঝামেলা। এভাবে কতক্ষণ ধরে আমি করবো জন্য। ভিউ টেক্সট ডিসপ্লে, জুম ইন। দেখো এভাবে আস্তে আস্তে বড় করে কি করবো, আর তো বড় করা যাচ্ছে না। এটা নতুন একটা অ্যাপ আর কি। হ্যাঁ, তোমরা নিজেরা অনেক ধরনের অ্যাপ তোমরা ইনস্টল করে ইউজ করতে পারো। বিশেষ করে একটু আগে যেটা ওপেন করছিলাম ওটা হচ্ছিল তোমার সাবলাইম টেক্সট। অনেকে সাবলাইম টেক্সট ইউজ করো, ওটা অনেক ভালো, বুঝছো? সাবলাইম টেক্সট অনেক ভালো। ফাইল তো বড় করতে পারছি না। না, এটা বড় হয় না। আই থিঙ্ক আমার আগেরটা ওপেন করলে ভালো হতো না। আমি কোডিং পারি কিন্তু থিওরি পারি না। থিওরি না পারলে বই পড়বো, বেশি বেশি করে বই পড়বা, বেশি বেশি করে বই পড়ো, বই দিয়ে হাতে কলমে প্র্যাকটিস করো, দেখবা পারবা। বই থেকে তোমার কোয়েশ্চেন আসবে। হ্যাঁ, আচ্ছা, আমি যথেষ্ট বড় করতেছি, দেখো এর চেয়ে বড় আর আই থিঙ্ক করার দরকার নাই নাকি।
জুম ইন, এই তো হয়েছে, যথেষ্ট বড় হয়েছে, আই থিঙ্ক দরকার নেই। VS কোড এডিটর ইজ প্রিটি মাচ গুড। হ্যাঁ, VS কোড এডিটরটা অনেক ভালো। যাই হোক, এই বডির নিচে মার্কুই টেক্সট বা মার্কুইটার নিচে আমরা এখন চেষ্টা করি আমাদের একটা টেবিল অ্যাড করব, ঠিক আছে? তাহলে টেবিল, TABLE, টেবিলটা একটা দিলাম, এবং অবশ্যই টেবিলটা একটা শেষ করতে হবে, স্ল্যাশ টেবিল। টেবিলটাকে শুরু এখানে, টেবিলটাকে শেষ এখানে। ওকে, এর ভেতরে আমরা কি করতে চাচ্ছি, ওই যে রো দিতে চাচ্ছি না, টেবিল রো, TR, এবং এখানে আমি একটা রো দিব, রো এর শেষ করব TR, এই তো। তাহলে TR এর শুরু, এই TR এর ভিতরে তোমরা দেখেছো অনেকগুলো টিডি রাখবো আমি, একটা টিডি দেই এবং সেই টিডি শেষ করি, এবং এটার ভিতরে লিখি যে এক্সাম, তারপর আরেকটা টিডি লিখি, সেই টিডিটা শেষ করি, এবং এটার ভেতরে কি লিখবো, এক্সামের পরে আমরা লিখবো বোর্ড, রাইট, বোর্ড। আরেকটা টিডি লিখি, সেই টিডির ভিতরে কি লিখবো, ইয়ার, কত বছরে কত সালে আমরা পরীক্ষাটা দিয়েছি, টিডি শেষ করি, আরেকটা টিডি, সেটাতে রেজাল্ট দিয়ে দিই, ঠিক আছে? আপাতত গ্রুপ দেওয়ার দরকার আছে, গ্রুপও দিতে পারি, সমস্যা নেই, সেটাতে হচ্ছে গ্রুপ। এন্ড ফাইনালি আরেকটা টিডি লিখবো, টিডি শেষ করব, ভিতরে লিখবো হচ্ছে রেজাল্ট। তাহলে একটা রো এর কাজ শেষ। কিছুই বোঝা যায় না ভাই, আমি কিন্তু বুঝতেছি। আমি যদি আমার ছোট স্ক্রিনে বুঝে যাই, তোমার স্ক্রিনে বোঝা যাওয়ার কথা, আর তোমরা তো এইভাবে দেখবা না, তোমরা দেখবা এইভাবে, এইভাবে তো একদম ফুললি ক্লিয়ার বোঝা যায়, একদম বোঝা যায়। এটা বললে আমি বিশ্বাস করবো না যে বোঝা যায় না। আমি যদি এখানে দেখতে পাই, তুমিও দেখতে পাওয়ার কথা। বাকিরা একটু বলো তো, দেখতে পাও কিনা, কেউ একাই দেখতে পায় না? ফাতেমা আক্তার তারোপা, তুমি কি একাই দেখতে পাও না, নাকি বাকিরাও দেখতে পায় না? একটু দেখি তো আমি। বাকিরা দেখতে পাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ না? তোমার চশমা ইউজ করতে হবে, হয়তো একটা চশমা ইউজ করো, তাহলে দেখবা যে ক্লিয়ার দেখতে পাবো, ঠিক আছে? এই তো, বাকিরা দেখতে পাচ্ছে, ফাইন। তাহলে একটা রো এর কাজ শেষ, সিম্পল। এখন আরেকটা রো লিখব, তাহলে আরেকটি আর TR, এখানে TRটা শেষ করেন ভাইয়া, স্ল্যাশ TR। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় রো, দ্বিতীয় রো এর কাজ করছি আমরা, এবং এখানে বলেছি ভাইয়া আমরা টিডি দিব, এই তো। টিডি দিয়ে প্রথমে আমি আমার জেএসসি দিয়ে শুরু করি, বা যেটা লিখেছি আমরা খাতা কলমে সেটাই দিই, টিডি। একটা টিডির ভিতরে লিখলাম PSC, আরেকটা টিডি লিখি। এটা আমি হাতে কলমে লিখছি তো, বা আস্তে আস্তে লিখছি, এই জন্য স্লো লিখছি। আমি যখন নিজে করতাম তখন আমি কপি পেস্ট করে বারবার একই জিনিস লিখে ফেলতাম, অনেক ফাস্ট কোড করতাম, বাট তোমাদের শেখাচ্ছি তো আস্তে আস্তে, এই জন্য সময় নিয়ে শেখাচ্ছি, নাহলে আমি আরো ফাস্ট করতাম। আচ্ছা, পিএসসি হলো, পিএসসির পর আমরা কি করেছিলাম, কি লিখেছিলাম যদি খেয়াল করি, আমরা রো স্প্যান করেছিলাম, পরের টিডিটাকে রো বরাবর বড় করে দিয়েছিলাম, যে দুইটা চিটাগাং বোর্ড সেম বোর্ড ছিল, তাহলে দুইটাকে বড় করে দিয়েছিলাম। ভাই টিডি কেন, টিডি দিবেন তো বোল্ড করতে, হ্যাঁ দিব, আমি আগে বেসিকটা শিখাই, তারপরে আমি একটু করে চেঞ্জ করে প্রত্যেকটা জিনিস দেখাই দিব, তো এই জন্য। আচ্ছা, প্রথমে তাহলে আমি নর্মাল কোডিং করি, যেখানে সিটিজি চিটাগাং বোর্ড, হ্যাঁ সিটিজি বোর্ড, তারপর আরেকটা টিডি লিখি। আমি আপাতত কল স্প্যান রো স্প্যান কিচ্ছু করতেছি না, বেসিক একটা কোড করে যাচ্ছি। আরেকটা টিডি লিখলাম, এবং এই টিডির ভেতরে আমি কি লিখবো, চিটাগাং বোর্ডের পরে কত সাল, 2008 সাল, তাহলে 2008 লিখলাম, এখানে স্ল্যাশ টিডি শেষ করলাম, আরেকটা টিডি আসবে, আমি দ্রুত করার চেষ্টা করি যত দ্রুত সম্ভব, টিডি শেষ করি, এবং এটার ভিতরে আমার গ্রুপ, সেটা হচ্ছে সায়েন্স, একটা টিডি লিখি, টিডি আরেকটা টিডি শেষ করি,
এবং এটার ভিতরে আমি লিখবো কত পেয়েছি, ধরো আমি 4.25 সাপোজ, এটা আমি ইমাজিনারি, এটা আমি আসলে পাই নাই, যাই হোক। সো একটা রো এর কাজ শেষ, এখানে আরেকটা রো এর কাজ শেষ, মোটামুটি 2টা রো করেছি। আরেকটা রো, আরেকটা রো করলে আই থিঙ্ক আরো বেশি ক্লিয়ার হবে। তাহলে আরেকটা টিআর দিই এবং আরেকটা টিআর এখানে শেষ করি, এবং এর ভিতরে কতগুলো টিডি দিব, এই তো টিডি দিব /টিডি, এটা হচ্ছে জেএসসি। তারপর একটা টিডি দেই /টিডি শেষ করি, এর ভিতরে হচ্ছে আমার বোর্ড, এটা কত, এটা হচ্ছে ধরো সিটিজি বোর্ড। আরেকটা টিডি দিব টেবিল ডেটা বা বক্স, যে বক্সের ভিতরে এটা আমি লিখবো কি কত বছর, না কোন বছরে, তাহলে কত 2011 সাপোজ জেস। আরেকটা টিডি দিব, একই কোড বারবার লিখতেছি এই জন্য আমি ফাস্ট যাচ্ছি, হ্যাঁ, তো স্লো পড়াচ্ছি না। এটা আমি সায়েন্স থেকে দিয়েছি, এখানে কত পেয়েছি, আরেকটা টিডি দিয়ে লিখে দিই। এখানে আমার রেজাল্ট ছিল সাপোজ 4. এটা সত্যিকারের 4.57, এটা সত্যিকারের রেজাল্ট। তাহলে দেখো আমি টেবিলটা শুধু দেখাই তোমাদের, এই যেটা হচ্ছে একটা টেবিল, পুরো টেবিলে 3টা রো এর কাজ করেছি ভাইয়া, 3টা রো এর কাজ করেছি। একটা হচ্ছে প্রথম রো, আরেকটা হচ্ছে দ্বিতীয় রো, একটা হচ্ছে তৃতীয় রো। এখানে কোনো রো স্প্যান কল স্প্যান কিচ্ছু করিনি, 3টা রো এবং প্রত্যেকটা রোতে 5টা করে কলাম, তাহলে 3 5 15টা বক্স আসার কথা। আমি এটা সেভ করে দেখি এটা আসলেও কি আসে। আমি এটা সেভ করলাম, সেভ করে আমার এই ফাইলটা যদি আমি ডাবল ক্লিক করে ওপেন করার চেষ্টা করি, ব্রাউজার ওপেন হবে। সবার নিচে দেখো আমার, আমি একটু জুম করি, এই দেখো নিচে আমার এই আসছে, কিন্তু এটা যে টেবিল এটা বোঝার কোনো উপায় নেই, এটা যে টেবিল এটা বোঝার কোনো উপায়ই আমি পাচ্ছি না, বোঝাই যাচ্ছে না টেবিল। তাহলে বোঝার জন্য কি করা যেতে পারে, আবার এই যে আমি চাইছিলাম এই লেখাগুলো এক্সাম, বোর্ড, ইয়ার, এগুলো হচ্ছে একটু মোটা করে আসলে ভালো হতো, নর্মাল করে আসছে, ঠিক আছে। তাহলে আমি যেটা করব, চেঞ্জটা কোথায় করি দেখো, চেঞ্জটা দেখো, শুরুর ট্যাগে স্পেস দিয়ে বর্ডার লিখবো, বর্ডার ইকুয়াল টু কোটেশন মার্ক, এটার ভিতরে আমি লিখবো 1। জাস্ট একটা চেঞ্জ করছি, কি চেঞ্জ, টেবিল শুরুর ট্যাগে আমি বর্ডার অ্যাড করেছি, বর্ডার কথাটা লিখেছি। এটা লিখলে কি হচ্ছে, এবং আমি যদি পেজটা আবার রিফ্রেশ করে তোমাদের দেখাই, এটা একটু রিফ্রেশ করি, দেখো এই দেখো সুন্দর করে একটা বর্ডার চলে আসছে, টেবিলটা দেখো দেখতে খুব সুন্দর লাগতেছে, ঠিক আছে না। এখন মনে হচ্ছে যে না এটা আসলে একটা টেবিল, এখন মনে হচ্ছে এটা আসলে একটা টেবিল। এরপর আমরা যেটা করব বলেছিলাম যে ভাইয়া ওই হেডিং গুলাকে এটা একটু মোটা করে লিখলে ভালো হতো, দেখতে সুন্দর লাগতো। তাহলে আমি যেটা করি, এবার এই টিডি গুলাকে, প্রথম রো এর টিডি গুলাকে আমি রিপ্লেস করি, টেবিল টিএইচ লিখলাম, শেষ করার সময় এখানে টিএইচ লিখতে হবে। এবার এটাকে সেভ করি এবং এখানে এসে রিফ্রেশ করার চেষ্টা করি। এখন কিন্তু টেবিল বর্ডার মানে সবগুলো লেখাই সেম, একই রকম দেখতে। আমি যদি রিফ্রেশ করি, দেখো এক্সাম, বোর্ড, ইয়ার, গ্রুপ, এই লেখাগুলো কিন্তু মোটা হয়ে গেছে, তার মানে হ্যাঁ আমাদের কাজ হয়েছে। এরপর আমি চাই 2টা সিটিজি বোর্ড লেখা আছে যেখানে, দ্বিতীয় রো এবং তৃতীয় রোতে সিটিজি বোর্ড 2টা আছে, আমি চাই 2টাকে একটা বানাই ফেলি, তাহলে তো হয় সুন্দর হয়। চিটাগাং বোর্ড 2বার লেখা তো আমার দরকার নাই, 2বার লেখা দরকার আছে, দরকার নাই। তাহলে আমি যেটা আবার এখানে সায়েন্সও দিব, সায়েন্স কি করা যেতে পারে, এই যে চিটাগাং বোর্ড এখানে লেখা আছে এবং চিটাগাং বোর্ড এখানে লেখা আছে, আমি চাই এই 2টা
চলে যাক, যে প্রথম চিটাগাং বোর্ডের যে বক্সটা নিচে বড় হয়ে যাক। তাহলে আমি এই চিটাগাং বোর্ড এখানে টিডি জায়গায় লিখবো রো স্প্যান ইকুয়াল টু ভিতরে লিখবো 2 নাম্বার ওয়ের চিটাগাং বোর্ড, এটা কিন্তু মুছে দিতে হবে কারণ ওটা কিন্তু বাদ চলে যাবে, ঠিক আছে। 3 নাম্বার ওয়ের এই লেখাটা, এটা তো বাদ, এটা বাদ চলে যাবে, এখানে কোনো বক্স আসবে না, উপরের বক্স বড় হয়ে যাবে। তাহলে তুমি একটা 3 নাম্বার রো থেকে চিটাগাং বোর্ডের বক্সটাকে ডিলিট করে দিবা। আরেকটা কাজ হচ্ছে 2 নাম্বার রো থেকে এই চিটাগাং বোর্ডের টিডিটাকে রো স্প্যান করে বড় করে দিবা। দুইটা কাজ, এখানে শুধু রো স্প্যান করলে হবে না, কিন্তু 3 নাম্বার থেকেও বাদ দিতে হবে। এই জন্য আমি তোমাকে আগে দেখাই, তারপর চেঞ্জ করে দেখাচ্ছি। 3 নাম্বারকেও বাদ দিতে হবে, আর এখানে এই বক্সটাকে বড় করে দিতে হবে। রিফ্রেশ করে দিলাম, এখানে আবার চলে আসে। এইবার দেখো চিটাগাং বোর্ড একটা বক্স হয়ে গেছে, সুন্দর না ভাই? আজকে বেশি প্রশ্ন দরকার নেই। পিক অ্যাড করেছেন কিভাবে ভাই? এটা গতকালকে অ্যাড করেছি। ওকে, কত টাকা দিবে? আমি আবার ফ্রিতে পড়াই না। ইয়া হয়ে গেছে, টেবিল বর্ডার আছে, ঠিক আছে। তাহলে আমাদের চিটাগাং বোর্ড এক হয়ে, আমি এখন চাই এই সায়েন্স আর এই সায়েন্স, এই দুটাকেও একটা সিঙ্গেল বক্স নিয়ে নিলে সুন্দর হয়। তাহলে আমি প্রথমত এই যে সায়েন্স এই বক্সটা আর এই বক্স দুটাকে একটা রো স্প্যান ইকুয়াল টু 2 দিব, আর নিচের রো থেকে সায়েন্সটাকে এই বক্সটা দিয়ে দেব। এখন যদি রিফ্রেশ করি, সি সুন্দর মতো সায়েন্স চলে আসছে, দেখছো? আই থিঙ্ক রো স্প্যানের আইডিয়াটা সবাই ক্লিয়ার হয়ে গেছে। রো স্প্যানের আইডিয়াটা সবাই ক্লিয়ার হয়ে গেছে। এখন আরো কিছু করা যেতে পারে, যে তুমি এই বক্সের ভিতরে ছবি অ্যাড করতে পারো, কলাম মানে এই টেবিলের বক্সের ভিতরে ছবি অ্যাড করতে পারো। তাহলে টেবিলের বক্সের ভিতরে তুমি বক্সের কালার গুলো চেঞ্জ করতে পারো, পেছনে বর্ডার কালার গুলা, বা তোমার টেবিলেও হেড, বডি আর হচ্ছে ফুট 3টা অংশ বানানো যায়। ওইটা আমি শিখাবো না বা দেখানো দরকার নেই, কঠিন জিনিসটা দরকার নেই। ওইটা হচ্ছে যারা ওয়েব ডেভেলপার থাকবে তাদের দরকার, এখন দরকার নেই। মোটামুটি তোমরা এই আইডিয়াটা পাইছো কিনা আমাকে একটু বলো, যে ভাইয়া আমরা এখন রো স্প্যান কল স্প্যান কিভাবে করে সেটা পারবো। এরপর আমি আরো বেশ কিছু জিনিস তোমাদের শেখাবো। আমাদের হচ্ছে রো স্প্যান তো শিখেছি, তারপর আমরা অ্যালাইনিংটা শেখাবো। ঠিক আছে, পারবা, সবাই বুঝতে পারবা। তাহলে আমরা আরেকটা জিনিস শিখতে পারি। আচ্ছা, এখন টেবিলের সাইজটা তুমি দেখতে পাচ্ছ, টেবিল এখান থেকে শুরু হচ্ছে, এটা তো দেখতে ভালো লাগতেছে না। টেবিলটা যদি পেজের মাঝখানে থাকতো আই থিঙ্ক তাহলে সুন্দর হইতো। টেবিলটা যদি আমাদের পেজের মাঝখানে থাকতো তাহলে আই থিঙ্ক টেবিলটা সুন্দর হইতো। একদম কর্নারে হচ্ছে, টেবিলটা যদি পুরো পেজের মাঝখানে থাকতো তাহলে এটি সুন্দর, আই থিঙ্ক দেখতে সুন্দর হইতো। তাহলে আমি যেটা করতে পারি, যে টেবিল বর্ডারে একটা অ্যাট্রিবিউট অ্যাড করছো না, এখানে আরেকটা অ্যাট্রিবিউট আমি অ্যাড করতে পারি। সেটা হচ্ছে অ্যালাইন, ALIGN ইকুয়াল টু, আমি যদি সেন্টার কথাটা লিখে দিই, টেবিলের ট্যাগের ভিতরে আমি অ্যালাইন ইকুয়াল টু সেন্টার লিখেছি। এতে কি হয়েছে, সেভ করি, রিফ্রেশ করি, পুরো টেবিলটা মাঝখানে চলে আসছে। এখন মোটামুটি সুন্দর লাগতেছে। তাও এতটা সুন্দর লাগতেছে না, আমি টেবিলের সাইজটা একটু বড় করতে পারতাম ভাইয়া, যে পুরো টেবিলের সাইজটা আমার পেজের 50% হবে, তাহলে আই থিঙ্ক সুন্দর হইতো, ঠিক না? পুরো টেবিলের সাইজটা যদি আমার হাইটে বড় হওয়ার দরকার নাই, বা হাইটেও একটু বড় করতে পারো, উইথও একটু বড় করতে পারো। তাহলে সেক্ষেত্রে কি করা যেতে পারে, আমি যদি টেবিলের আরেকটা অ্যাট্রিবিউট অ্যাড করি এখানে,
width width equals to দিয়ে 50% দেই বা 75% দেই, তাহলে আই থিঙ্ক সুন্দর হবে। 75%। ওই যে ছবির উইথ হাইট উইথ চেঞ্জ করতে না, ঠিক সেম ভাবে টেবিলের হাইট উইথও চেঞ্জ করা যায়। পার্সেন্টেজ দিয়ে দিলে পুরো পেজটার পার্সেন্টেজ হিসেবে চেঞ্জ হয়ে যাবে। রিফ্রেশ করি, এখন আমার পুরো টেবিলটা একটা ওয়েব পেজে, আমার পেজের 75% হয়ে গেছে। ছুটি চাই, একটু ওয়েট করো, ছুটি দিচ্ছি। মাঝখানে তো রেখে দিতে পারি না, ঠিক না? একটা জিনিস শিখালে তো সেটা কমপ্লিট কিছু জিনিস শিখাইতে হবে। একটু ধৈর্য ধরো, এত অধৈর্য হলে তো চলবে না, একটু ধৈর্য ধরো। তাহলে অ্যালাইনমেন্টের ব্যাপারগুলো আমাদের ক্লিয়ার হয়ে গেছে। টেবিল অ্যালাইনমেন্ট এবং টেবিলের যে উইথ সেটা আমরা সেট করে ফেলেছি। টেবিলের হাইটও সেট করা যায়, হাইটও তুমি একটু বাড়াতে পারবা কমাতে পারবা চাইলে। কিন্তু এখানে যে সমস্যাটা হয়েছে সেই সমস্যাটা হচ্ছে ভাইয়া, এই প্রত্যেকটা বক্সের ভিতরে লেখাগুলো কেন যদি বামে বামে আসতেছে। দেখো বক্সটা তো বড়, সাইজে তো বড়, কিন্তু পিএসসি লেখাটা কোনায়, জেএসসি লেখাটাও কোনায়, সিটিজি বোর্ড এই কথাটা লেখাটাও, এই ওয়ার্ডটা লেখাও কোনায়, বাম পাশে। সবগুলো বাম পাশে, মানে ডান পাশে বেশি খালি, অনেক অংশ খালি। এগুলো দেখতে খারাপ শোনা লাগতেছে, ঠিক না? এগুলো দেখতে কিন্তু খারাপ দেখা যাচ্ছে। চাইলে আমি যেটা করতে পারি যে এটা অ্যালাইনমেন্ট গুলো চেঞ্জ করে দিতে পারি না, আমি চাই বক্সের মাঝখানে গুলো থাকে, তাহলে দেখতে সুন্দর লাগে। কিছু কিছু জিনিস ধরো এই সিটিজি বোর্ডটা শুধু চাও যে মাঝখানে শো করুক, তাহলে আমি যেটা করব, সিটিজি বোর্ড যেখানে লেখা আছে যে এই বক্সটা, এখানে আরেকটা ট্যাগ ইউজ করব, এখানে একটা অ্যালাইনমেন্টের ট্যাগ ইউজ করব। এখানে আমি অলরেডি রো স্প্যান ট্যাগ অ্যাট্রিবিউট ইউজ করেছি, এখানে আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করব, সেটা হচ্ছে অ্যালাইন ইকুয়াল টু, এটার ভিতরে লিখে দেবো সেন্টার। তাহলে আমি জাস্ট এই বক্সটার মধ্যে লিখলাম সেন্টার, অ্যালাইন সেন্টার। সেভ করি, সেভ করে দিলাম, এখানে রিপ্লেস করে। দেখো এটা সিটিজি বোর্ড কিন্তু বাম পাশে, বক্সটার বাম পাশে একদম কোনা কোণে। রিফ্রেশ করলে এই যে সিটিজি বোর্ড এখন দেখতে সুন্দর লাগতেছে, এখন দেখতে সুন্দর লাগতেছে। আর এই সায়েন্স চাইলে এই লেখাটাকে তুমি ভাইয়া, লেখাটা ডান পাশ থেকে শুরু হোক, মানে সায়েন্স লেখাটা এখান থেকে শুরু হোক, বক্সের ডানে দিকে, ডানে থাকুক, সেটা করতে পারি। তাহলে এটা করার জন্য সায়েন্সের যে বক্সটা আছে এইখানে আমি অ্যাট্রিবিউট অ্যাড করবো, অ্যালাইন ALIGN ইকুয়াল টু দিয়ে আমি এখানে লিখবো রাইট, রাইট অ্যালাইনমেন্ট। হ্যাঁ, সেভ করি, সেভ করে রিফ্রেশ করি। দেখো সায়েন্স কিন্তু বামে আছে, এখন কিন্তু সায়েন্স লেখাটা ডানে চলে আসছে। এই সিম্পল ছোট ছোট জিনিস দিয়ে তোমাদের কোড আসবে। তোমাকে এই টেবিলটা দিয়ে দিবে, বলবে এই টেবিলের জন্য HTML কোড লিখো, এই টেবিলের জন্য প্রয়োজনীয় HTML কোড লিখো। কথা কি বুঝতে পারছো? এখানে শুধু যে টেবিল রো, টেবিল কলাম আছে তাই না, টেবিল হেডিং আছে, এখানে কল স্প্যান আছে, এবং সাথে সাথে অ্যালাইনমেন্ট আছে, সাথে সাথে টেবিলের বর্ডার আছে, সাথে সাথে টেবিলের উইথ আছে, অনেকগুলো কোড এখানে আছে। এবং তোমরা বর্ডার 1 ইকুয়াল টু দিছিলাম, এই জন্য এরকম দেখছো। এখন যদি বর্ডারের মানটা বাড়াই দিই, 1 এর জায়গায় দিই, তাহলে কি হবে? এখন বর্ডারটা যেমন, আমি রিফ্রেশ করি, দেখো তারপর কি আসে। দেখো এখন বর্ডারটা কিন্তু একটু মোটা হয়ে গেছে। আমি বর্ডার আরো যদি সাইজ বাড়াই, 3 দেই, তাহলে আরেকটু মোটা হয়ে যাবে, বর্ডারটা আরেকটু মোটা হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে তুমি বর্ডারে যত সংখ্যা বাড়াবা, বর্ডারটা তত বেশি মোটা হবে। আজকে ক্লাসটা কি বুঝতে পারছো সবাই? কালকে আমরা আরো বেশ কিছু অ্যাডভান্স লেভেলের টেবিল ট্যাগ দেখবো, অ্যাট্রিবিউট। অ্যালাইন সেন্টার দিলেই ভালো লাগে, হ্যাঁ সেন্টার দিলেই ভালো লাগে, বাট পরীক্ষাতে সবসময় সেন্টার দিবে না, পরীক্ষায় তোমাকে চেঞ্জ করে দিবে, তখন তোমাকে ওই অ্যালাইনমেন্টটা চেঞ্জ করে নিতে হবে।
আজকের ক্লাসটা যদি সবাই বুঝে থাকো তাহলে আমি বলবো যে না মোটামুটি আমরা টেবিল পারি, হেডিং দিতে পারি, প্রত্যেকটা বক্স লিখতে পারি, কলাম বরাবর বড় করে দিতে পারি, অথবা রো বরাবর বড় করে দিতে পারি কোনো বক্সকে, কোনো বক্সের লেখাগুলোকে ডানে বামে সরাতে পারি, ওভারঅল টেবিলে বর্ডার দিতে পারি, টেবিলের সাইজকে বড় ছোট করতে পারি। দেখো আমি হাতে কলমে লিখেও দেখিয়েছি, আবার আমি তোমাদের এখন কিন্তু কোড করেও দেখিয়েছি। আমার আজকে উদ্দেশ্য ছিল পিছনে একটা ব্যাকগ্রাউন্ড সেট করে দেখানো, বাট সিমস লাইক তোমরা বেশি বিরক্ত হয়ে যাচ্ছ। তোমরা প্র্যাকটিস করতে পারো। ভাইয়া তোমরা বলছিলে মোবাইলে দেখাই দিতে, ভাইয়া এখন মোবাইলে ব্রাউজারে দেখাইতে পারবো, অলরেডি মোবাইলে ব্রাউজারে দেখাও মনে দিচ্ছিলাম একদিন, বাট ভাইয়া এখন অ্যান্ড্রয়েড ফোন কিনতে পারি নাই, গরিব মানুষ। অ্যান্ড্রয়েড একটা ফোন কিনি ইনশাল্লাহ তোমাদের অ্যান্ড্রয়েড ফোন আমি দেখাতে পারবো, ঠিক আছে? এখন একটু বাসায় প্র্যাকটিস করতে হবে, খাতা কলমে প্র্যাকটিস করতে পারো। বুঝে গেছো যেহেতু, একবার যেহেতু দেখে ফেলছো কম্পিউটারে, এখন তুমি খাতা কলমেও লিখতে পারবা আমার মনে হয়। তোমার কম্পিউটারে কোড করে শিখতে হবে এমন না, তুমি খাতা কলমে লিখেও পারবা। মোবাইলে তো দেখতেছো, মোবাইলে তুমি অনলাইনে HTML এডিটরে যাও, W3 স্কুলের ওয়েবসাইটে যাও, এবং আমি এই কোডগুলো পেজগুলো এগুলো সব দিয়ে দিই তো না, আমার মনে হয় এগুলো দিয়ে দিই। তো আমি একটা ছবি তুলে নিলাম, এটা হচ্ছে তোমাদের দিয়ে দিব, এটা আমি তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তোমাদের নোটে তো আমি দিয়ে দিই, আই থিঙ্ক আমার মনে হয় তোমাদের নোটে এটা দিয়ে দিই, প্রতিদিনই দিয়ে দিই, সো এটা আমি আবারও দিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমাদের নোটটাতে আমি এটা অ্যাড করে দিচ্ছি, তুমি একটু দেখে নিও, ঠিক আছে? ছবিটাও অ্যাড করে দিচ্ছি, আউটপুটটা প্লাস হচ্ছে আমরা যে কোডটা করেছি সেই কোডটা আমি দিয়ে দিচ্ছি, তোমরা নোটে পেয়ে যাবে। এবং আই থিঙ্ক যে আমি ভালোই পড়াচ্ছি, খারাপ পড়াচ্ছি না। তাহলে টেবিলের কোডটা দিয়ে দিই শুধু, ঠিক আছে? টেবিলের কোডটা দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও। তাহলে তোমরা বাসায় যেটা চেষ্টা করবে সেটা হচ্ছে তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশনস নিয়ে একটা রো স্প্যান কল স্প্যান দিতে পারো, এমন একটা টেবিলের জন্য কোড লিখবা সবাই। এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। সবাই যদি হোমওয়ার্কটা বুঝে থাকো, আমি আউটপুট এবং হচ্ছে কোড সহ আমি তোমাদের যেটা দেখিয়েছি সেটারও কিছু অংশ দেখা দিছি, এখন বাকিটা তোমরা নিজেরা প্র্যাকটিস করে করে শিখবা। আজকে ক্লাসে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম। পুরা স্পষ্ট